সুপ্রিয় দর্শক, অ্যারেস্ট বা গ্রেফতার করার ক্ষেত্রে এখন থেকে পুলিশকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে বেশ কয়েকটি বিধান, যে বিধানগুলো অনুসরণ না করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে মুখোমুখি হতে হবে ডিপার্টমেন্টাল প্রসিডিং বা বিভাগীয় মামলার। আইনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করেই পুলিশ সহ সংশ্লিষ্টগণের সুবিধার্থে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি পরিষ্কার ধারণা। আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। 1898 সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজার তথা ফৌজদারি কার্যবিধির পঞ্চম অধ্যায়ের 46 থেকে 67 এ ধারায় গ্রেফতার সম্পর্কিত বিধানাবলী বিধৃত করা হয়েছে। তার মধ্যে 46 থেকে 53 ধারায় সন্নিবেশিত করা হয়েছে গ্রেফতার সংক্রান্ত সাধারণ বিধানাবলী। কিন্তু উক্ত ধারাসমূহে কাউকে অ্যারেস্ট করার ক্ষেত্রে পুলিশের উপর ছিল না কোনো বাধ্যবাধকতা। এই কারণে 2025 সালের 10 আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিজার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর মাধ্যমে 46 ধারার পর সন্নিবেশিত করা হয়েছে 46A, 46B, 46C, 46D ও 46E নামক 5টি নতুন ধারা। যে ধারাগুলো মোতাবেক কাউকে অ্যারেস্ট করার ক্ষেত্রে পুলিশকে পালন করতে হবে বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা। তবে আমরা এখানে আলোচনা করব কেবল গ্রেফতারের পদ্ধতি সংক্রান্ত আনুষ্ঠানিকতাগুলো সম্পর্কে। আমরা প্রথমে আলোচনা করছি 46A ধারাটি নিয়ে। ধারাটির শিরোনাম হচ্ছে প্রসিডিওর অফ অ্যারেস্ট অ্যান্ড ডিউটিজ অফ অফিসার মেকিং অ্যারেস্ট, অর্থাৎ গ্রেফতার এবং গ্রেফতারকারী অফিসারের কর্তব্য। এরপর ধারাটিতে মোট 6টি দফা যুক্ত করো তো বলা হয়েছে গ্রেফতার করার সময় গ্রেফতারকারী পুলিশ অফিসার বা অন্য ব্যক্তিকে অবশ্যই এগুলো পালন করতে হবে। ধারাটির এ দফায় বলা হয়েছে গ্রেফতার করার সময় গ্রেফতারকারী পুলিশ অফিসার বা অন্য ব্যক্তিকে তার সঠিক, দৃশ্যমান ও স্পষ্ট পরিচয় বহন করতে হবে, যা তার শনাক্তকরণকে সহজতর করবে। অর্থাৎ এখন থেকে কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তার প্রকৃত পরিচয় বহন করতে হবে। কেবল তাই নয়, ধারাটির বি দফায় বলা হয়েছে গ্রেফতার করার সময় গ্রেফতারকারী পুলিশ অফিসার বা অন্য ব্যক্তিকে তার পরিচয় প্রকাশ করতে হবে এবং গ্রেফতারকৃত ব্যক্তি এবং গ্রেফতারের সময় উপস্থিত ব্যক্তিগণ দাবি করলে তাকে তার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। তার মানে হচ্ছে নামমাত্র কোনো পরিচয় দিয়ে কিংবা কোনো সংস্থার নাম বলে কাউকে আর গ্রেফতার করা যাবে না। ধারাটির সি দফায় একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালনের বিধান সন্নিবেশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে গ্রেফতার করার সময় গ্রেফতারকারী পুলিশ অফিসার বা অন্য ব্যক্তিকে একটি মেমোরেন্ডাম বা নোট প্রস্তুত করতে হবে। যে মেমোরেন্ডামটি কমপক্ষে একজন সাক্ষী কর্তৃক সত্যায়িত হতে হবে, আর এরূপ সাক্ষীকে হতে হবে গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য অথবা যে স্থান থেকে গ্রেফতার করা হচ্ছে সেই এলাকার একজন সম্মানিত বাসিন্দা। আবার এমন সাক্ষী না পাওয়া গেলে তার কারণ লিপিবদ্ধ করতে হবে উক্ত মেমোরেন্ডামে। পাশাপাশি গ্রেফতারকৃত ব্যক্তি অস্বীকার না করলে মেমোরেন্ডামে গ্রেফতারকৃত ব্যক্তির কাউন্টার সাইন বা প্রতিস্বাক্ষর অথবা থাম ইমপ্রেশন বা বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে। ধারাটির ডি দফায় বলা হয়েছে আসামিকে তার বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থান হতে গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তির মনোনয়ন মোতাবেক তার পরিবারের সদস্য, আত্মীয় বা বন্ধুকে গ্রেফতারের সময় ও স্থান সহ হেফাজতের স্থান সম্পর্কে অবগত করতে হবে। আর এরূপ অবগত করার সময় সম্পর্কে দফাটিতে বলা হয়েছে গ্রেফতারের পর যত দ্রুত সম্ভব, তবে গ্রেফতারের সময় হতে 12 ঘন্টার পরে নয়, এমন সময়ের মধ্যে অবগত করতে হবে। এছাড়া ধারাটির ই দফায় যুক্ত করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান, যেখানে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলে 46E ধারার বিধান অনুসরণপূর্বক একজন মেডিকেল অফিসার অথবা একজন নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনারের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তির পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং উক্ত মেডিকেল অফিসার বা প্র্যাকটিশনারের নিকট হতে তৎমর্মে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এরূপ আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে। ধারাটি সর্বশেষ দফা তথা এফ দফায় যোগ করা হয়েছে একটি বিশেষ অধিকার, যেখানে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি ইচ্ছা প্রকাশ করলে তাকে বিশেষত এরূপ গ্রেফতারের 12 ঘণ্টার মধ্যে তার পছন্দমতো একজন আইনজীবীর সাথে পরামর্শ করার অথবা তার নিকটতম সম্পর্কের কারো সাথে সাক্ষাৎ করার অনুমতি দিতে হবে।
দেখুন, এই সংশোধনীর পূর্বে কিন্তু ফৌজদারি কার্যবিধিতে এমন কোনো বিধান সন্নিবেশিত ছিল না যে কারণে কাউকে গ্রেফতার করার পর গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করার পূর্বে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারকৃত ব্যক্তিকে কারো সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাধ্য ছিল না। এখন থেকে কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে একটি বাধ্যবাধকতার মধ্যে এসে গেল নিঃসন্দেহে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে গ্রেফতার পরবর্তী আনুষ্ঠানিকতা বিষয়ক কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধিতে নতুন করে সন্নিবেশিত 46 এ ধারার বিস্তারিত আলোচনা। উল্লেখ্য যে ধারাটির সি দফায় যে মেমোরেন্ডাম প্রস্তুতের কথা বলা হয়েছে, একই সংশোধনীর মাধ্যমে কোডটির ৫ম তফসিলে মেমোরেন্ডামের একটি ফর্মও যুক্ত করা হয়েছে। চলুন আমরা দেখে আসি মেমোরেন্ডামের সেই ফর্মটি। দেখুন, এই হচ্ছে সেই ফর্ম যার শিরোনাম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। ফর্মটিতে রয়েছে মোট 17টি ক্রমিক। কাউকে গ্রেফতার করার সময় এই ক্রমিকগুলোতে নিরূপিত মোট 17টি তথ্য উল্লেখ করতে হবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে, যেগুলো হলো গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ইত্যাদির নাম্বার, গ্রেফতারের স্থান, গ্রেফতারের তারিখ ও সময়, সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখ সহ গ্রেফতারের কারণ, সংবাদদাতা বা অভিযোগকারীর নাম, মামলা বা জিডি নাম্বার, প্রযোজ্য ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্টের মেমো নাম্বার ও তারিখ, গ্রেফতারের সময় গ্রেফতারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা, গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে আঘাত থাকলে উক্ত আঘাতের কারণ, উপস্থিত ডাক্তারের নাম ও সার্টিফিকেট, গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বা আত্মীয় বা বন্ধু বা প্রতিবেশীকে অবগত করা হয়েছে কিনা, যাকে অবগত করা হয়েছে তার নাম ও ঠিকানা, এরূপ ব্যক্তির যোগাযোগ নাম্বার, যে আদালতে গ্রেফতারকৃত ব্যক্তিকে উপস্থাপন করা হবে সেই আদালতের নাম, গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ এবং সর্বশেষ গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা স্থানীয় সম্মানিত বাসিন্দার স্বাক্ষর। এবার বুঝুন প্রিয় দর্শক, এখন থেকে কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে কত রকমের আনুষ্ঠানিকতা পালন করতে হবে। কেবল তাই নয়, ফর্মটির শেষে একটি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে গ্রেফতারের সময় ও গ্রেফতারের স্থানে এই মেমোরেন্ডামটি প্রস্তুত করতে হবে এবং গ্রেফতারকৃত ব্যক্তির সাথে একত্রে মেমোরেন্ডামটিকে ম্যাজিস্ট্রেটের নিকট বা আদালতে প্রেরণ করতে হবে। আবার গ্রেফতারকৃত ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে তৎমর্মে ডাক্তারের সার্টিফিকেট ও ছাড়পত্রের কাগজাদিও এই মেমোরেন্ডামের সাথে সংযুক্ত করতে হবে। তার মানে হচ্ছে, কাউকে গ্রেফতার করতে গেলে এখন থেকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট শীর্ষক এই ফর্মটি। কেবল এই সকল আনুষ্ঠানিকতাই শেষ নয়, বরং কাউকে গ্রেফতারের পর আরও কতক আনুষ্ঠানিকতা পরিপালনের বিধানও সন্নিবেশিত করা হয়েছে পরবর্তী ধারাগুলোতে। যেমন 46B ধারার 1 ও 2 উপধারায় গ্রেফতারের বিষয়টি অফিসিয়াল রেজিস্টার সহ জেনারেল ডায়েরি বা জিডিতে বিস্তারিতভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে। পাশাপাশি 3 উপধারায় বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির যে কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী দাবি করলে তাদেরকে এরূপ গ্রেফতার সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে। এবার বুঝুন কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনের মাধ্যমে পুলিশ কর্তৃক বহুল আলোচিত গ্রেফতার সম্পর্কে সন্নিবেশিত করা হয়েছে কতগুলো যুগোপযোগী বিধান, যেগুলো কাউকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে পালন করতে হবে আবশ্যকীয়ভাবে। যদি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এই আনুষ্ঠানিকতাগুলো পরিপালন না করেন, সেক্ষেত্রেও কিন্তু এই সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করা হয়েছে একটি উপযুক্ত বিধান। এই উদ্দেশ্যে ৬৭ ধারার পর নতুন ৬৭A নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে, যেখানে প্রসিজার ইন কেস অফ নন কমপ্লায়েন্স উইথ প্রভিশনস রিলেটিং টু অ্যারেস্ট তথা গ্রেফতার সম্পর্কিত বিধানাবলী পরিপালন না করার ক্ষেত্রে পদ্ধতি শিরোনামে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট গ্রেফতারকৃত ব্যক্তিকে উপস্থাপনের পর ম্যাজিস্ট্রেট বা আদালত গ্রেফতারকারী অফিসার কর্তৃক গ্রেফতার সম্পর্কিত এই কোডের বিধানাবলী যথাযথভাবে পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা করবেন না। এরূপ পরীক্ষার পর ম্যাজিস্ট্রেট বা আদালত যদি দেখেন যে গ্রেফতার সংক্রান্ত কোনো বিধান অবহেলাপূর্বক লঙ্ঘন করা হয়েছে কিংবা পরিপালিত হয়নি, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে প্রযোজ্য সার্ভিস রুলস মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য লিখিতভাবে নির্দেশ দিতে পারবেন।
তাহলে প্রিয় দর্শক, এবার আপনারা পরিষ্কারভাবে বুঝে গেছেন যে এই সংশোধনীর আগ পর্যন্ত পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে কাউকে গ্রেফতার করার সময় বা পরে তেমন কোনো আনুষ্ঠানিকতাই পালন করতে হতো না। কিন্তু এই সংশোধনীর পর এখন থেকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে কাউকে গ্রেফতার করার সময় এবং পরে এই আনুষ্ঠানিকতাগুলো পালন করতে হবে বাধ্যতামূলকভাবে। তার মধ্যে দিয়ে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে এরূপ বিধানাবলীর মধ্য দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার বিষয়টি আরও সুদৃঢ় হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে 2025 সালের 10ই আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 মোতাবেক পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কাউকে গ্রেফতারের সময় ও পরে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধিতে সন্নিবেশিত অবশ্য পালনীয় বিধানগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত পরিবেশনা। আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.